সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা। আজকে আমরা আলোচনা করব বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের পাঠ্য হিসেবে আছে, বিশেষ করে যারা অনার্স করছে সাহিত্যে, মানে বাংলা সাহিত্যে যারা অনার্স করছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এই সম্পর্কে জানা খুবই প্রয়োজন। এই সম্পর্কে আমি একটা ছোটোখাটো আলোচনা করব, খুব বিশালভাবে আলোচনা করব না। শ্রীকৃষ্ণ কীর্তন অনেক বড় একটা কাব্যগ্রন্থ, কিন্তু আমি সংক্ষেপে জাস্ট একটু আলোচনা করে দেব। তো এই কাব্যগ্রন্থটা মোট 13টি খণ্ডে বিভক্ত। এক এক খণ্ডের এক একটা নাম রয়েছে, বংশীখণ্ড, বিরহ খণ্ড, তাম্বুল খণ্ড, এরকম অনেক অনেক খণ্ড আছে। তো আজকে আমি প্রত্যেকটা খণ্ড থেকে আলোচনা করব না, আমি সমগ্র কাব্যগ্রন্থটা ছোট করে একটু সংক্ষিপ্তভাবে মূল ভাবটা বলে দেব। অন্যদিন অন্য কোনো একটা ভিডিওতে হয়তো বা আমি প্রত্যেকটা খণ্ডের ভালোভাবে আলোচনা করব। তো শুরু করছি বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আগেই বলেছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য 13টি খণ্ডে বিভক্ত। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রধানত 3টি চরিত্র আছে, কৃষ্ণ, রাধা এবং বড়াই। এই 3টি চরিত্র দিয়েই আমাদের সম্পূর্ণ কাব্যগ্রন্থটা সম্পূর্ণ হয়েছে। এই কাব্যের রাধা খুবই সুন্দরী, খুবই যাকে বলা হয় অপূর্ব সুন্দরী। তো এরকম সুন্দরী একটা নারী হচ্ছে রাধা। আর বড়াই হচ্ছে রাধাকে দেখভাল করার জন্য তার শ্বশুর বাড়ি কর্তৃক রাখা একজন বডিগার্ড বলা যেতে পারে, যে সারাক্ষণ রাধার সাথে সাথে থাকে, রাধার দেখাশোনা করে, রাধা কী করছে না করছে ইত্যাদি সব ব্যাপার নোটিস করে। রাধার শ্বশুরবাড়ির একটা ফ্যামিলি বিজনেস ছিল, মানে তারা হচ্ছে দুধ সংক্রান্ত কাজ করতো, দধি হাটে বিক্রি করতো, বাসায় নিয়ে আসতো। তো এই জন্য তাকে বাইরে যাওয়া লাগতো, আর সেই জন্যই বড়াই সবসময় তার সাথে সাথে থাকতো। আর কৃষ্ণ তো আমরা জানি রাধাকে পছন্দ করে, ভালোবাসে। কংসবধের জন্য তার পৃথিবীতে আগমন হয়েছে ঠিকই, কিন্তু বরুচণ্ডী দাসের এই কাব্যে কৃষ্ণ বেশিরভাগ টাইমই ওয়েস্ট করেছে রাধাকে ইমপ্রেস করার জন্য। একবার বড়াই আর রাধা হচ্ছে দুজন মিলে হাটে যায়। তো এমন অবস্থায় বড়াই রাধাকে হারিয়ে ফেলে, যে কারণে সে খুঁজতে খুঁজতে কৃষ্ণের সামনে যায়, কি কৃষ্ণর কাছে গিয়ে রাধার বর্ণনা দেয়, তার রূপের বর্ণনা দেয়, যে এরকম রূপ, এরকম একটা মেয়ে তুমি দেখেছো কিনা। তো কৃষ্ণ ও রাধার রূপের বর্ণনাতে শুনেই প্রেমে পড়ে যায়, প্লাস ওখানে মূর্ছাও যায়। এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে কৃষ্ণ বারবার রাধার কাছে যাওয়ার চেষ্টা করে, মানে রাধাকে যখন দেখে রাধার কাছে যাওয়ার চেষ্টা করে, রাধাকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু রাধা এখানে কিছুতেই ইমপ্রেসড হয় না, কারণ রাধা একজন বিবাহিত মহিলা। আর একজন বিবাহিত মেয়ে হয়ে সে কীভাবে অন্য একজন অচেনা পুরুষের প্রেমের প্রস্তাবে সাড়া দেবে, এটা স্বাভাবিকভাবেই সে করতে পারে না। সে বারবার রিজেক্ট করে যায় এবং কৃষ্ণ তাকে বারবার নানাভাবে তাকে প্রপোজ করে, নানাভাবে তাকে বলে, কখনো পান পাঠায় তাদের বাসায়, কখনো নৌকার মাঝি সাজে। রাধার শ্বশুর বাড়িতে তো ফ্যামিলি বিজনেস ছিলই, তো দুধের যেহেতু ব্যবসা ছিল, নানাভাবে তখন নানা সময় তাকে হাটে যেতে হতো দুধের হাঁড়ি নিয়ে। তো এই টাইমে আবার কৃষ্ণ তার হাঁড়ি নিয়ে তাকে হেল্প করতো, শুধুমাত্র রাধাকে ইমপ্রেস করার জন্য। কিন্তু এত কিছু করার পরেও রাধা কিছুতেই ইমপ্রেসড হয় না, কিছুতেই কৃষ্ণের ডাকে সাড়া দেয় না। কিন্তু কৃষ্ণ ভাই নাছোড়বান্দা, যেভাবেই হোক রাধাকে তো পটাতেই হবে। এত সুন্দর একটা মেয়ে যাকে দেখে কৃষ্ণ টোটালি পাগল হয়ে গেছে। তো রাধা তো কিছুতেই তার ডাকে সাড়া দিচ্ছে না। তো এই জন্য কৃষ্ণ এক প্রকার বাধ্য হয়ে রাধাকে নিজের দিকে আকর্ষিত করার জন্য পুষ্পবাণ মারে তাকে, যাতে রাধা তার প্রতি দুর্বল হয়ে যায়। এবং হয়ও তাই, রাধা আহত হয়ে যায়। এই আহত রাধাকে দেখে কৃষ্ণ মনে করে ও হয়তো বা মারা গেছে এবং প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক, এক পর্যায়ে এবার রাধা উইক হয়ে যায়। কৃষ্ণ যখন বাঁশি বাজায় তখন রাধার কিছুতেই থাকতে পারে না, সারাক্ষণ কৃষ্ণ মাথায় শুধু কৃষ্ণই ঘোরে, কারণ রাধাকে বাণ মারা হয়েছে। রাধা এখন কৃষ্ণ ছাড়া কিছুই ভাবতে পারছে না, তো বিধায় তার লাইফে এখন কৃষ্ণই সব। তো এক পর্যায়ে আমরা দেখতে পাই রাধা কৃষ্ণর মিলন হয়, এবং ওই পর্যায়ে রাধা কৃষ্ণর মিলনের পর যখন রাধা শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, তখন রাধাকে নিদ্রাচ্ছন্ন রেখেই কৃষ্ণ মথুরায় চলে যায়। এরপর থেকে হয়ে যায় আমাদের রাধার বিরহ শুরু, যেটাকে গল্পে রাধার বিরহ খণ্ড বলে আখ্যায়িত করা হয়েছে। তো যাই হোক, এই ছিল আমাদের সামগ্রিক আলোচনা। তো আলোচনা থেকে আমরা এতটুকু স্পষ্ট বুঝতে পারছি যে যতক্ষণ রাধা ইমপ্রেস হয় নাই, ততক্ষণ কৃষ্ণ রাধার পিছে পিছে ঘুরেছিল।
আর রাধা যখন নিজের ইচ্ছায় কৃষ্ণের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে, তারপর থেকে রাধার কান্না হাসি কোনো কিছুই আর কৃষ্ণকে মোহিত করে না, আকৃষ্ট করে না। তো বিধায় সে তাকে ফেলে রেখে ওই অবস্থাতে মথুরায় চলে যায়। তো কিছু কিছু সমালোচক মনে করে যে কৃষ্ণকে তারা মহাকাব্যের ধীরোধা বা নায়ক বলে মনে করে। আবার কিছু ভক্ত পাঠক আছে যারা কৃষ্ণকে ভগবানের অবতার মনে করে তার সমস্ত অশ্লীল কর্মকাণ্ডকে লীলা বলে সহজভাবে গ্রহণ করে নেয়। আবার সত্যিকার অর্থে যদি আমরা কাব্য সমালোচকগণের কথা শুনি, তাহলে কেউ কেউ এটাকে কৃষ্ণকে বলে উশৃঙ্খল যুবক, এটা বলেই অনেকে মনে করেছে। তো যাই হোক, আমরা যদি গল্পটা পুরোপুরি পাঠ করি তাহলে বুঝতে পারবো যে প্রেমিক পুরুষ হিসেবে কৃষ্ণ চরিত্রে কোনো মহিমা প্রকাশ পায়নি। রাধার দেহ সম্ভোগ ছাড়া কৃষ্ণের মনে রাধার প্রতি স্নেহ, করুণা, প্রেম প্রভৃতি সদ্বৃত্তির কোনো বিকাশ লক্ষ্য করা যায় না। রাধাকে যতদিন পর্যন্ত কৃষ্ণ ভোগ করতে পারেনি ততদিন তীব্র আকুলতা প্রকাশ করেছে, কিন্তু দেহ সম্ভোগের পর রাধার প্রতি কৃষ্ণের সেই আকুলতা আর দেখা যায় না। কৃষ্ণের এই আচরণ ও মনোভাবের জন্য রাধার প্রতি তার মানবিক চেতনা জাগেনি। এজন্যই কৃষ্ণ চরিত্রটিতে অসঙ্গতি বিদ্যমান। রাধা আত্মসমর্পণ করলে পারেও কৃষ্ণ রাধা বিরহের এক স্থল ব্যতীত অন্য কোথাও রাধার নিকট মানবিক প্রেমে ধরা দেয়নি। আমরা কাব্যে দেখতে পাই যখন কৃষ্ণ রাধাকে ছেড়ে চলে যায় মথুরায়, তো এই সময় সে বড়াইকে বলে যায় যে রাধাকে একটু দেখে রেখো, একটু যত্ন করে রেখো। তো এই জায়গায় আমরা একটু মানবিক দেখি কৃষ্ণকে, এখানে একটু তার ভিতরে একটু মায়া মমতা কাজ করছে। আমরা এছাড়া আরও এক জায়গায় দেখতে পাই বাণখণ্ডে, ওই যে যখন কৃষ্ণ রাধাকে পুষ্প বাণ নিক্ষেপ করেছিল, রাধা আহত হয়েছিল এবং কান্নাকাটি করেছিল, ওই জায়গায় আমরা একটু আন্তরিক ভাব দেখতে পাই, তার আন্তরিকতার স্পর্শ আছে ওই জায়গাটাতে। তাছাড়া এইটুকু বাদ দিলে পারে সমগ্র কাব্যের কোথাও রাধার প্রতি কৃষ্ণের আরতি নেই, প্রেম নেই, স্নেহ নেই, কোথাও রাধার প্রতি করুণাও নেই, কোনো কোমল প্রবৃত্তির চিহ্ন মাত্র নেই। এদিক থেকে কৃষ্ণ চরিত্র বিচার করলে তাকে অসংস্কৃত মনের অধিকারী, অসংযত কামুক পুরুষ হিসেবেই চিহ্নিত করতে হবে। তবে একটা কথা বলে রাখা বাহুল্য, বরুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ আর ভগবান শ্রীকৃষ্ণের ভিতরে রয়েছে বিস্তর পার্থক্য। এই শ্রীকৃষ্ণ আমাদের কাব্যের শ্রীকৃষ্ণ, এই কৃষ্ণ টোটালি আলাদা একটা কৃষ্ণ, আর যেটা ভগবান শ্রীকৃষ্ণ উনি হচ্ছেন আলাদা পর্যায়ে পড়ে। তাই দুটোকে মিলিয়ে ফেলা এক প্রকার মূর্খতার পরিচয় দেওয়া হবে। আমাদের এই বরুচণ্ডীদাসের যে কৃষ্ণ, এই কৃষ্ণ কিন্তু গ্রামীণ অশিক্ষিত একটা কৃষ্ণ, যার ভিতরে দাম্ভিকতা আছে, নারী লোলুপতা আছে। এই কৃষ্ণটা অন্যরকম একটা চরিত্র। কৃষ্ণের দেহের কামনাকে প্রেম বলে আখ্যায়িত করতে আমাদের সত্যি সংকোচ হয়, কিন্তু তারপরও আমরা কৃষ্ণের নানা রকমের যখন কর্মকাণ্ড দেখি, রাধাকে পটানোর জন্য রাধাকে বশ করার জন্য কৃষ্ণ নানাভাবে তার বীরত্ব প্রকাশ করেছে। কোনো কোনো স্থানে তো কৃষ্ণ রাধার প্রতি বাস্তবিকভাবে ক্ষুব্ধ হয়েছে, বলেছে মেরে ফেলবো, এরকম ভয় দেখাইছে, এরকম নানা কাজ করেছে। তো কৃষ্ণর জন্ম হয়েছিল মূলত কংসবধের জন্য, কিন্তু এই কথাটা হাস্যকর শোনায় পুরো কাব্যের আলোকে, কারণ কাব্যের ওর জন্ম হয়তো বা কংসবধের জন্য, কিন্তু কংসবধের আলোচনা খুবই কম। বেশিরভাগ সময়টাই প্রথমে বলেছিলাম রাধাকে ইমপ্রেস করতে তার গিয়েছে। বরুচণ্ডীদাসের এই কৃষ্ণে আমরা নানা রকমের অসঙ্গতি দেখতে পাই। এ প্রসঙ্গে ডক্টর অমিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, কৃষ্ণ চরিত্র বিশ্লেষণ করলে তাহার মধ্যে স্থূল দাম্ভিকতা, দেহলোলুপ, হিংসা এবং প্রতিশোধ গ্রহণের কুটিল ইচ্ছা ব্যতীত আর কোনো সদ্গুণ বা মানবীয় প্রবৃত্তির সাক্ষাৎ পাওয়া যায় না। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন চরিত্র চিত্রণ ও কাব্যস্বরূপে বলেছেন তিনি। তবে পার্সোনালি আমার রাধা চরিত্রটাকে খুব ভালো লাগে। রাধার হাজব্যান্ড নপুংসক আইহন, রাধার হাজব্যান্ডের নাম আইহন নপুংসক হওয়া সত্ত্বেও রাধা ফার্স্ট অফ অল কিছুতেই কিন্তু কৃষ্ণের ডাকে সাড়া দেয়নি, কৃষ্ণর কাছে নিজেকে প্রথমে নিজের ইচ্ছায় আত্মসমর্পণ করেনি। পরবর্তীতে হয়তো বা কৃষ্ণ নানা রকমের ফন্দি ফিকির করে তাকে পেয়েছে, ঠিক আছে, কিন্তু রাধা চরিত্রটাকে আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো এই ছিল আমাদের বরুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সামগ্রিক আলোচনা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য কিংবা মতামত থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।